এমনকি মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না, বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছে, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনব। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোজে। এই ক্লাবে আমি প্রথম আসি ৩৫ বছর আগে, ধীরেনও তখন আসে, বছর ৫ পর হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি, আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ড্রাইভাররা। ওদের পারফরম্যান্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যে, এই জন্যে আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। সাঁতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা আমাদের একটা রেকর্ডের বয়স ১০-১৫ বছর, ২৫ বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। এসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে। শুনতে ভালোই লাগে, হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো। আসল যে জিনিস ফুড সেটা কই, খাটবে যে খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল। বধূ কৌটো থেকে বড় একটি নস্যি বার করল। বাজে কথা, ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল। আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে এমন কখনো শুনিনি। আসলে একটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্যে নয়, সাঁতারের জন্য চাকরি পেয়েছে, কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ ৫ টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে ২ বছরেই এরা ১ মিনিটে ১০০ মিটার ফ্রি স্টাইল কাটবে, এক ব্যাকে ব্যাকস্ট্রোক কাটবে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেনি কেন? ধীরেন বলল। ছেলে ফেল করলে দোষ মাস্টারমশাইয়েরও। কার্তিক কনুই দিয়ে বন্ধুকে খোঁচা দিল। নিশ্চয়ই, শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্খালন করলে কি চলে? না, আমি দোষ স্খালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পজ ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই। আমি বিশ্বাস করি। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতীশও বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম কমানো যায়, আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। পচ টচ ধরেছে, এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে, আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব, আমি কাল থেকে আর আসবো না। না না, আসবে না? এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে উঠল। এতদিনকার মেম্বার। ক্ষিতীশ আসলো ম্লান ভরে, তারপরই চোখ দুটো পিটপিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচেরা ট্যালবট, কার্লাইন, গ্যালাঘর, হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না, এরা সুইমারদের কোচ, নভিসদের নয়। জলের উপর থেকে অনেক ভালো লক্ষ্য করা যায়, তাই ডাঙাতেই আমি থাকি। হিদ্দা, তুমি দেখছি ওসব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখে ফোটালো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে, তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি।
কার্তিক সাহার বিদ্রুপ গলায় বিদ্রুপ মোচড় দিল। পারবে পারবে, নিশ্চয়ই পারবে, ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো, তাই না ক্ষিতিশ? ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। ক্ষিতিশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয়। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলি বলে ক্ষিতিশ দরজার দিকে এগোলো। সেই ভালো, এবার থেকে তপস্যা শুরু করো খিদ্দা। ক্ষিতিশ, চাটা খেয়ে যাও। ক্ষিতীশবাবু, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই। ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখল যে শ্যামল, গোবিন্দ এবং আরও চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল। তোদের অনেক অনেক বকেছি ঝকেছি, কটু কথাও বলেছি, আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এ ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো ঘড়ির মতো দাগ টেনেছে। জুপিটার ক্লাব বাড়ির চূড়োর ঘড়িতে 8:05। দিঘিটা আকাশে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা। নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে। আলোগুলো নিচে তাস খেলা চলছে, অকশন ব্রিজ বা 29। মাঝে মাঝে দমকা চিৎকার উঠেছে তাসের আড্ডা থেকে। বেঞ্চগুলোয় বসার স্থান নেই। ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা। বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে। ঘুগনি, আলুকাবলি, বাদাম, ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায়ে ব্যস্ত। দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে। জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপোলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে। খিদ্দা! চমকে পিছনে তাকালো ক্ষিতীশ। ভেলো! কি হলো খিদ্দা? কি আবার হবে? ছেড়ে দিলাম। ভালোই করেছে। ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে। বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আষ্টে গন্ধ। 35 বছর এই সুখে আসছে ক্ষিতীশ। তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো, কি করি এখন বলতো রে? একেবারেই বেকার হয়ে গেলুম। এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে, পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি? তোর বৌদি মানুষটি ছোট্টখাট্ট, কিন্তু আমার মতে আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমার দিয়ে আর কোনো কাজ হবে না। তাহলে? ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। খিদ্দা, যদি রাগ না করো তো একটা কথা বলি? ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি অ্যাপোলোয় চলো না, ওরা জুপিটারের শত্রু। কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? কিন্তু ওখানে তুমি জল পাবে, শেখাবার ছেলেমেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানের শোধ তোমায় নিতে হবে। শত্রু মিত্র বাজ বিচার করে কি লাভ? ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য বা ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে। কিন্তু তা কি সে পারবে? ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতীশ হাঁটতে শুরু করলো, একটু জোরে। চুপচাপ বসে থাকবে? ভেলো হ্যাচকা দিয়ে প্যান্ট টেনে তুলে ক্ষিতীশের পাশাপাশি থাকার জন্যে প্রায় ছুটতে শুরু করলো। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই। সবাইকে দেখিয়ে দেবো একবার। চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে। একবার, শুধু একবার যদি
তেমন কারুর দেখা পায়। মাথা নিচু করে ক্ষিতীশ অনহনীয় কমল দিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবুলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে 4 আনার বানাও। সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারের আর সে যায় না। সকাল বিকেল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল এভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখল পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউড স্পিকারের অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা 4টায় কিরে, বল 4 ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি, দে আমায় মাইক দে। এরপর অন্য কণ্ঠে শোনা গেল, প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় কৃষ্ণপ্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যেই। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকষ কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বেড় দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশেরই বয়স 16 থেকে 17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরানে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ে ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদের ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়েই চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের থেকে শুকনো হাসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3 জনকে দিয়ে একটা মুখে পুরল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রীড়াচর্চা? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করেন না। শুধু নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। কি আর করবে বলুন, আমরা ওদের ক্রীড়াচর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি, ওরা ওদের মতন যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। সদর দরজা তালাবন্ধ। লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটল। প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়ার স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্টস বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি।